and welcome to our channels Sajjad Udas All Sport AVP অনেকদিন পরে এবিপির সাথে একসাথে দেখা হলো এবং কোথায় দেখা হবে ওই যে ক্রিকেট মাঠের পাশেই একটা কর্পোরেট টুর্নামেন্টে আজকে আমরা কমেন্ট্রি করছি একসাথে which does not happen quite often but হয়েছে আজকে somehow আর যেহেতু বাংলাদেশও নেমে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিছুক্ষণ পরেই তো আমরা ভাবলাম যে এই ফাঁকে একটু আড্ডা হয়ে যাক খেলায় অন্য কমেন্টেটররা যখন আজকে একটু বিজি এই খেলাটা চালিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা একটু এই ফাঁকে কথাবার্তা বলি সো এবিপি ওয়েলকাম ব্যাক টু ঢাকা লম্বা সিলেট ট্যুর শেষে এনসিএল এর পরে সো কেমন লাগছে ঢাকার পরিবেশ ভালো ঢাকার পরিবেশ বেশ ভালো আর আসলে নভেম্বর ডিসেম্বর আসলে আমার বেশ খুশি লাগে কারণ তখন একেবারে ভরপুর ক্রিকেটিং সিজন উইকেন্ড গুলোতে আমরা ব্যস্ত থাকতে পারি আর বাংলাদেশ মেন্স উইমেন্স এজ লেভেল ক্রিকেট ডোমেস্টিক ক্রিকেট সবকিছুই কিন্তু চলছে সো ওদিক থেকে ইটস আ ভেরি বিজি স্কেডিউল হোপফুলি ফর অল অফ আস কারণ আমরা বিজি থাকা মানে উই আর ডুইং সামথিং রিলেটেড টু ক্রিকেট সো ওদিক থেকে আই এম হ্যাপি we love to do that এবং একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম যে কারণে আমরা আসলে বসছি আজকে কথাটা বলতে বাংলাদেশ ওডিআই তে যেই সাফারটা করছে এই মুহূর্তে সেটা নিয়ে আমরা নিজেরাও ইন্ডিভিজুয়ালি অনেকগুলা ভিডিওতে আসলে কথাও বলেছি বাংলাদেশের ওডিআই ফিউচার কি আদতে 2027 এর ওয়ার্ল্ড কাপে আমরা ডাইরেক্টলি কোয়ালিফাই করতে পারবো কিনা অনেক ধরনের ইকুয়েশনস অনেক ধরনের কথা এন্ডে এসে আমরা একটা জিনিস রিয়ালাইজ করতে পারছি যদিও এই ওয়ার্ল্ড কাপটা 2 বছর পরে তারপরও এখন থেকেই আসলে ওই যে র্যাঙ্কিং এ উন্নতির জায়গার একটা ব্যবস্থা আমাদের করতে হবে গতকাল আমরা মিরপুরের উইকেটের একটা চেহারা দেখলাম অনেকে ছবিতে ভিডিওতে পাঠানোর চেষ্টা করছিল বোঝানোর চেষ্টা করছিল উইকেটের চেহারাটা অনেক ডিফারেন্ট বাট আমি আশা করি যে যতটা খারাপ দেখাচ্ছে মানে ভিজুয়ালি উইকেটের আচরণটা হয়তো ওরকম খারাপ হবে না বিকজ টনি হেমিং কাজ করছে সেখানে এন্ড আই এম প্রিটি মাচ শিওর যে উইকেটের চেহারা যাই হোক অ্যাট লিস্ট একটা ভালো স্পোর্টিং উইকেট আমরা পাবো বাট দ্যাট অ্যাসাইড সাজ্জাদ যে বিষয়টা নিয়ে আমরা আসলে কথাই বলতে যাচ্ছিলাম ইজ the batting collapses বাংলাদেশের আসলে এই মুহূর্তে কি সিচুয়েশনে আছি জাস্ট টু গিভ আ কনটেক্সট বাংলাদেশ শেষ যে 4 জন সেঞ্চুরিয়ান আছেন ওডিআই ক্রিকেটে উই হ্যাভ টু ট্র্যাক ব্যাক টু 2023 সেই বছরে 2 জন সেঞ্চুরিয়ান ছিলেন ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ সাউথ আফ্রিকার সাথে একটা লস্ট কজে সেঞ্চুরি পেয়েছিলেন সে একই বছরের শেষ দিকে আয়ারল্যান্ডের এগেইনস্টে নাজমুল হোসেন শান্ত একটা সেঞ্চুরি পেয়েছিলেন এবং ওই ম্যাচটা তাও কোনো মতে বাংলাদেশ জিতেছিল 3 উইকেটে মুভিং অন 2023 এর একদম শেষে গিয়ে ডিসেম্বরে যখন আমরা নিউজিল্যান্ড সফরে গেলাম সেখানে সৌম্য সরকার একটা ম্যাগনিফিসেন্ট ইনিংস করলো সো দ্যাট ওয়াজ আই থিংক দ্য বেস্ট অফ দ্য ক্রপ 2024 এ একটা খরা কোনো সেঞ্চুরি নাই যদিও ওডিআই খুব একটা বেশি আমরা খেলিও নাই 2025 এ এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো একটা হেরে যাওয়া ম্যাচে তাওহিদ হৃদয়ের একটা সেঞ্চুরি ছিল ইন্ডিয়ার এগেইনস্টে সো এই 4টা সেঞ্চুরি আমাদের গত 2 বছর বা 3 বছরের প্রাপ্তি 23 থেকে 25 যদি কনসিডার করি এতগুলো ম্যাচ খেলার পর বেশ অ্যালার্মিং কিন্তু বিষয়টা সো হোয়াট ডু ইউ থিংক যে আসলে কি কারণে আমরা এইভাবে স্ট্রাগলটা করছি মানে নাম্বার অফ সেঞ্চুরিজের দিক থেকে মানে থিওরিটিক্যালি একটা কথা বারবার চলে আসে যে বিগ প্লেয়ার্সদের পরে এই শূন্যতাটা তো আসারই কথা ছিল কিন্তু যারা অলরেডি অনেক বছর ধরে ওডিআই ক্রিকেটটা খেলছে বাংলাদেশ ক্রিকেটে আমরা তাদেরকে আর ইয়াংস্টার বলি না মেহেদী হাসান মিরাজ দ্য লাইকস অফ নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকারকেও আসলে কিছুটা ইন অ্যান্ড আউটের মধ্যে আছেন দলে এই আছেন এই নেই এটাও একটু অবাক লাগছে তানজিদ তামিমের উপর প্রচুর ইনভেস্ট করা হচ্ছে তানজিদ তামিম এখন পর্যন্ত ওডিআইতে অ্যাটলিস্ট ডেলিভার করতে পারছেন না তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে টিমটা একটা কনফিউজড স্টেটে রয়েছে দে ডোন্ট নো হোয়াট টু ডু ইন ডিফারেন্ট সিচুয়েশনস মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি এই যে ক্যাপ্টেন হওয়ার পরে তার যে একটা খরা যাচ্ছে 10 ম্যাচের মধ্যে মাত্র একটা জয় সেটার পেছনে তার নিজের ব্যাটিংও যদি আমরা চিন্তা করি তার নিজের ব্যাটিংও কিন্তু লুকস ভেরি কনফিউজিং কখনো কখনো মনে হচ্ছে যে আজকে আমি একদম ঠেকাই খেলবো একদম শেষ পর্যন্ত খেলতে হবে যেটা তিনি করতে পারছেন না রান পেলেও হয়তো দেখা যাচ্ছে যে যখন তার টেক অফ করার কথা তখন তিনি ডাগ আউটের দিকে টেক অফ করছেন এই ধরনের একটা ব্যাপার হয়ে যায় আবার কখনো মনে হয় যে না আমি লাস্ট ম্যাচে অনেক বেশি ঠেকাইছি অনেক সমালোচনা হয়েছে আজকে আমি মেরে খেলবো তো মেরে খেলতে গিয়ে প্রথমেই হয়তো বা আমরা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে দেখেছি শ্রীলঙ্কা সিরিজে সো এই মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন যে মেন্টাল স্টেটটা পোর্ট্রে করছেন দ্যাট ইজ আনফরচুনেটলি দ্য মেন্টাল স্টেট অফ দ্য হোল টিম অ্যাজ এ ব্যাটিং ইউনিট এবং এই জায়গা থেকে ইভেন তানজিদ তামিম আমরা জানি যে ফ্রি ফ্লোয়িং প্লেয়ার কিন্তু ফ্রি ফ্লোয়িং প্লেয়ার হলেও বড় শট তিনি যখন খেলতে গিয়ে আউট হন শটটা দেখে মনে হয় যে তিনি আসলে কনফিউজ ছিলেন যে আমি কি শটটা খেলবো নাকি খেলবো না তারপরে যখন আমরা মিডল অর্ডারে আসি এমনিতেই একটা শূন্যতা হচ্ছে নাজমুল হোসেন শান্ত জঘন্য লেভেলের ফর্মে রয়েছেন তো নাজমুল হোসেন শান্ত ইজ এ বিগ প্লেয়ার এই সেটআপে
তিনি যখন এই ধরনের বাজে ফর্মে থাকেন তখন এটা থিংস মেক ইভেন মোর ডিফিকাল্ট ফর দ্য আদার ব্যাটার্স। তারপর মিডল অর্ডারে এসে আবারও সেই শূন্যতা, মেহেদী হাসান মিরাজ তিনি সেই ক্ল্যারিটির মধ্যে নাই, তিনি যেদিন রান পাচ্ছেন সেদিনও ইনাফ স্ট্রাইক রোটেশন হচ্ছে না, প্রেসার চলে আসছে পরে। জাকের আলী আবার এই মুহূর্তে একটা অফ ফর্মে ভুগছেন, আমরা আবার সোহানকে দিয়ে ট্রাই করাচ্ছি, জাকের আর সোহান আবার শামীম, তিনজন সিমিলার ব্যাটার সিমিলার রোল, কিন্তু সিমিলার ব্যাটার সিমিলার রোল হলেও সেটা দিয়ে টি-20 আমি হয়তো বা কাভার আপ করতে পারবো, ওয়ান ডেতে ইজ এ ডিফারেন্ট ফর্ম ডিফারেন্ট আস্ক। সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে ক্ল্যারিটিটার অভাব রয়েছে দলে, টিম ম্যানেজমেন্টে এবং টিম সিলেকশনে অ্যাজ ওয়েল। সো সিলেকশনের বিষয়ে যদি আসি, আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দুটো পরিবর্তন দেখলাম অলরেডি হয়েছে এবং দুজন ব্যাটারকে ইনক্লুড করা হয়েছে। সৌম্য সরকার ইজ ব্যাক ইন দ্য ওডিআই স্কোয়াড, সেটা আমার মনে হয় তার রিসেন্ট ওডিআই ফরম্যাটের একটা পুরস্কার বলা যেতে পারে, বিকজ তিনি যখন বাদ পড়েছিলেন তার আগেও আসলে তার ফর্ম খুব একটা খারাপ ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার সাথে একটা ডাক, সেটার পরে কিন্তু তিনি আর ওডিআই ফরম্যাটে বাংলাদেশের জন্য বিবেচিত হননি, বাট তার আগের বেশ কয়েকটা ইনিংস কিন্তু ভালো ছিল। ওয়ান অফ দেম ওয়াজ দ্যাট 160 অড রান যেটা সে করেছে। সো সৌম্য ইজ ব্যাক। মাহিদুল অঙ্কনকে ওডিআই ডেবিউ এই সিরিজে করাবে কিনা আমি জানি না, বাট হি ইজ ইনসাইড দ্য স্কোয়াড, আর একটা মিডল অর্ডার রিইনফোর্সমেন্ট। সো ওভারঅল আমরা যদি ব্যাটিং অপশনস গুলোর দিকে তাকাই, ইভেন ইফ ইউ লুক অ্যাট, আচ্ছা ঠিক আছে অঙ্কনকে হয়তো স্ট্রেট অ্যাওয়ে ফার্স্ট ম্যাচে সুযোগ নাও দেওয়া হতে পারে, আমরা হয়তো দেখবো বা হয়ে যেতে পারে, জাকের আলীর জায়গায় যেতে পারেন তিনি, সোহানের জায়গায় জায়গা পেয়ে যেতে পারেন, কারণ টপ 5 আমার কাছে মনে হচ্ছে মানে বাংলাদেশ ওটা নিয়ে হয়তো আপাতত টিঙ্কার করবে না, যদিও ক্লিক করছে না তারপরে হয়তো টিঙ্কার করবে না। হতে পারে সৌম্য আর সাইফ ওপেন করছেন, 3 নম্বরে নাজমুল শান্ত, 4-এ হৃদয় আর 5-এ মেহেদী হাসান মিরাজ, মোস্ট লাইকলি এটাই লাইন আপ হতে পারে বাংলাদেশের ব্যাটিং এ। এর পরের জায়গাগুলো নিয়ে আসলে খানিকটা কাটাছেড়া হতে পারে, সেখানে আসলে কাকে বসানো যায়। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন, অর মেবি দি অনলি কোয়েশ্চেন এই ভিডিওর জন্য, সেটা হচ্ছে আমরা শেষ সেঞ্চুরিয়ান পেয়েছিলাম তাওহিদ হৃদয়কে, যিনি ইন্ডিয়ার এগেইনস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছেন এবং সেটা বাংলাদেশ হেরেছিল, এরপরে সেঞ্চুরি নাই। হু কুড বি দ্য নেক্সট গাই, এবং এই সিরিজে যদি কেউ সেঞ্চুরি করে, হু হ্যাজ দ্য মোস্ট প্রবাবিলিটি অফ স্কোরিং ইট? Not West Indian batters. I know তোমার মাথায় একটা নাম আছে, সো সেই নামটা আমি দিব না। যদি সেই নামটা মানে I want to bank on সৌম্য সরকার if he gets an opportunity in the 11. আমি একটু রিস্ক নিয়েই বলছি কথাটা, কারণ সৌম্য আমরা দেখেছি হিস্ট্রিক্যালি হি প্লেস ওয়েল অন সারফেসেস, যেটা হচ্ছে যে এক্সট্রা বাউন্স প্রোভাইড করছে, দ্য স্টাইল অফ হিজ ব্যাটিং সুটস দ্যাট। তো ওই দিক থেকে চিন্তা করলে মিরপুরে সৌম্যর কিন্তু 100 পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট 2015-এ যখন তিনি নতুন ছিলেন তখন মিরপুরে হি হ্যাড স্কোর রানস। সো ওই দিক থেকে চিন্তা করে টনি হেমিং যদি ভালো কোনো উইকেট প্রডিউস করতে পারে, এবং সৌম্য আই ফিল যে সৌম্য ইজ এ প্লেয়ার যে আসলে ওডিআই ফরম্যাটটার জন্যই তৈরি হয়েছে। সো সৌম্য যদি প্রথম দিকে একটা ভালো স্টার্ট এনে দিতে পারে বা ভালো স্টার্ট করতে পারে, হি ইউজুয়ালি মেক্স ইট বিগ। তো সৌম্য কুড বি এ ভেরি গুড অপশন। তাওহিদ হৃদয় সেঞ্চুরি পেলে আমি খুব খুশি হব, তাওহিদ হৃদয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে তাওহিদ হৃদয়ও একটু মিরাজের মতো কনফিউজ স্টেটে চলে গেছে, যে আসলে আমরা যখন 4-5 ব্যাটারের কথা চিন্তা করি, ক্লাসিক ওডিআই ব্যাটার যদি চিন্তা করি মিডল অর্ডারে, there have to be some batters who could rotate the strike on a regular basis. সেখানে আপনার ওই 65 স্ট্রাইক রেট 70 স্ট্রাইক রেট দেওয়া হবে না। আমি বলতেছি না যে 120 স্ট্রাইক হোক, নট ইভেন 100, নট ইভেন 90, বাট ইউ হ্যাভ টু মেইনটেইন 80 স্ট্রাইক রেট ওই জায়গাটাতে অ্যাট লিস্ট, যে 80 বা ধরলাম 75, সেটা পরবর্তীতে 85-90 বা সুযোগ পেলে 100-এর উপরে চলে যাবে। কিন্তু আমি যদি ওই 65-70 স্ট্রাইক রেটে হভারিং অ্যারাউন্ড করে শেষ দিকে চলে যাই, আমার উপরেও প্রেশার চলে আসে স্কোর করার, এবং আমি যদি তখন আউট হয়ে যাই তখন নতুন ব্যাটারের উপর প্রেশার হয়ে যায় যে আমাকে এখন মারতেই হবে, কারণ ওভারও বাকি নেই। সো ওই জায়গায় ক্ল্যারিটি অফ মাইন্ড যদি থাকে, আমি বলবো যে তাওহিদ হৃদয় কুড বি অ্যানাদার নেম যার আসলে সেঞ্চুরি পাওয়া উচিত। হি ইজ ইন গুড ফর্ম, কিন্তু জাস্ট দ্য মেন্টাল ব্লক হি ইজ সাফারিং ইন রাইট নাও। ওয়েল, আমি আসলে ভয়ই পাবো যদি তাওহিদ হৃদয়কে সেঞ্চুরি করতে হয়, তার মানে হচ্ছে টপ 3 ক্লিক করে নাই। আমি হোপ করব বাংলাদেশের টপ 3 যেন ক্লিক করে, কারণ এই মুহূর্তে ওডিআই এর টিমটার যে সিলেকশন, আমার কাছে মনে হচ্ছে যে ফর্ম প্লেয়ারদের তারা আনার চেষ্টা করছে, এন্ড ওয়ান অফ দ্যাট ইজ সাইফ হাসান, ফর্ম প্লেয়ার অ্যাবসলিউটলি। যদি এবারে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে কামব্যাকের আগের স্টেট দেখি, there is nothing literally to talk about যে কিসের বেসিসে তাকে আনা হবে, বাট এই মুহূর্তে সাইফ যে ধরনের ব্যাটিংটা করছে, যে ফিচারটার কারণে আমার কাছে মনে হয় যে সাইফের পক্ষে এই সিরিজটাই সে যদি আসলে মনোযোগী হয়, ওই আফগানিস্তান সিরিজে আমার কাছে মনে হচ্ছিল যে একটা সেঞ্চুরি তার কাছ থেকে ডিউ, এবং প্রথম 2টা ম্যাচে আমি বলবো সে পুরোপুরি মিস আউট করেছে। দ্য কাইন্ড অফ উইকেটস দ্যাট ফেল, ওই সাইফের আউট গুলো দুইটাই সে দিয়ে এসেছে টাইপের, কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, 2বারই 20+, এত ফ্লুয়েন্ট, এত সলিড, এত নাইস,
তারপর হি গেভ হিজ উইকেট অ্যাওয়ে। সাইফেরও কিন্তু ওই প্রবলেমটা হচ্ছে, মানে টি20 তে হয়তো বা ওই জিনিসটা এখনো ধরা পড়ছে না, এন্ড হি ইজ ওয়ান অফ দ্য ক্লিনেস্ট হিটার্স বিডি হ্যাজ এভার সিন। সো ওই দিক থেকে দেখা যাচ্ছে 4-5টা ডটের পর তিনি কিন্তু ঠিকই একটা 6 মেরে দিচ্ছেন, বাট হি ইজ অলসো সামওয়ান যে স্ট্রাইক রোটেট করতে পারে না। বাট আই উড সে যে আমি এখনো তাকে আসলে ডিপিএল এ দেখেছি, ওখানে আই স হি হ্যাজ দ্যাট অ্যাবিলিটি। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে 3টা চান্স আমি রিসেন্টলি দেখলাম আফগানিস্তানের সাথে 3 ম্যাচে, স্ট্রাইক রোটেশন করার মতো সিচুয়েশনে যে যাবে ওই ওভারগুলো ওই ফেজে এসে ঢুকতে পারে না, তার আগে হি ওয়েন্ট আউট। বাট থার্ড ম্যাচটা গেভ মি আ লট অফ এনকারেজমেন্ট, কারণ ওই ম্যাচে হি লুক দ্য পার্ট, 40+ হয়ে গিয়েছিল, এন্ড ইট ফেল্ট লাইক সেই ইনিংসটা আসলে বড়ই করবে। সে এক সাইডে টিকে থাকলে বাংলাদেশ মেবি 294 চেস করতো না। ভেরি আনফরচুনেট, আই ফিল সো স্যাড, কারণ ওইদিন আমি প্রায় একটা স্ট্যাটাস দিয়েই ফেলছিলাম যে আজকে মোস্ট লাইকলি সাইফ সেঞ্চুরি করবে, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ। ওই ধরনের ফর্মে আছে, সো ফর্মে থাকা ব্যাটারদের আসলে দে শুড ব্যাংক অন ইট। এই সাইফ হাসান আমার মনে হয় যে কোনো একটা ম্যাচে, যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজে যে কোনো একটা ম্যাচে টিল ওভার 40 টিকতে পারে, he is going to be the man who is going to score a century, এটা হচ্ছে আমার অভিমত। সো সি, তুমি একটা নাম বললা সাইফ হাসান, আমি একটা নাম বললাম সৌম্য সরকার। সো উই বোথ আর ব্যাংকিং অন দা ওপেনার্স, কারণ দা স্ট্রাইক উই নিড সেটা আসলে ওই ওপেনার্সদেরকেই এনে দিতে হবে, কারণ মিডল অর্ডারের উপরে আনফরচুনেটলি আমরা এই মুহূর্তে রিলাই করতে পারতেছি না, কারণ মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ কিন্তু ইফ আই এম নট রং 8 নম্বরে ইন্ডিয়ার সাথে 100টা করলো 2022। তারপর হচ্ছে যে সেই সিরিজে ফার্স্ট ম্যাচটা মুস্তাফিজকে নিয়ে এসে ম্যাচ জিতাইলো কেন? বিকজ হি দ্যাট দ্য ক্ল্যারিটি অফ মাইন্ড যে হাউ আই শুড অ্যাপ্রোচ দিস ইনিংস এই সিচুয়েশন থেকে শেষ পর্যন্ত। এই ক্ল্যারিটিটা দরকার রিগার্ডলেস অফ হোয়াট পজিশন ইউ আর ব্যাটিং ইন। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে মিসিং। সো ডেফিনেটলি সাইফ হোক সৌম্য হোক 100 যদি পায় তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য। ওই যে 169 সৌম্যর যেটা নিয়ে কথা বলছিলাম, বাকিরা কিন্তু অমন কোনো রান করে না, কিন্তু সৌম্য when he gets the opportunity he usually makes it big, আর ওর ওই এক ইনিংসের উপর ভর করে কিন্তু বাংলাদেশ 290 প্লাস করেছিল সেখানে। সো why not, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা তো প্রেডিক্ট করলাম আমাদের লাইন আপস বা আমাদের ওভারঅল কে হতে পারে বাংলাদেশের নেক্সট সেঞ্চুরিয়ান। আপনারাও কমেন্ট করে ডেফিনেটলি জানিয়ে দিন আপনাদের পছন্দের খেলোয়াড়দের, যাদের কাছ থেকে আপনি সেঞ্চুরি এক্সপেক্ট করছেন বা যারা সেঞ্চুরি করলে অ্যাকচুয়ালি বাংলাদেশ জিততে পারে। কারণ এই মুহূর্তে ওডিআইতে বাংলাদেশের মনে হচ্ছে ভালো খেলা খারাপ খেলা ডাজন্ট ম্যাটার, দে নিড দ্য উইনস। জয়গুলো আমাদের প্রয়োজন। আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনাদের প্রেডিকশনটাও, যে কাকে মনে করছেন নেক্সট সেঞ্চুরিয়ান হতে পারেন ওডিআই ক্রিকেটে, যেটার বড়ই অভাব আমাদের এই মুহূর্তে। এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব তো করবেনই, সাজ্জাদ উদাস তার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অক্সফোর্ড এবিপি সাবস্ক্রাইব করবেন। এবিপি এর অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওকে না করলেও হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই এম অন দ্য ওয়ে টু 6000, সো প্লিজ মেক দ্যাট 1100 হয়ে যাবে। হি ইজ মুভিং ভেরি ফাস্ট এন্ড আই ক্যান টেল ইউ যে খুব কুইকলি ইট উইল মুভ টু আ নেক্সট লেভেল। আপনারা হেল্প করতে পারলে অবশ্যই সেটাই হবে। বাট আপাতত আমাদের চ্যানেল নেক্সট লেভেলে না যাক, বাংলাদেশ নেক্সট লেভেলে খেলাটা খেলুক, সেটাই আমরা চাইবো। সো বাই বাই। ওই যে আমাদের টাইম হয়ে গেছে, লেটস গো।